আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমি একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ওভারভিউ, যে এই লাইনে মানে গভর্নমেন্ট জবের লাইনে যারা যারা ট্রাই করছো তাদের একটা ওভারভিউ অবশ্যই থাকা দরকার। কারণ আমাদের বর্তমানে ভ্যারাইটি অফ গভর্নমেন্ট জব রয়েছে, অনেক ধরনের আছে, তার জন্য প্রিপারেশনও কিন্তু বিভিন্ন ধরনের লাগে এবং সবার আগে নিজেদের চুজ করতে হয় আমি কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা কোয়ালিটি থাকে, গুণ থাকে, এবং তার জন্য কিন্তু বিভিন্ন জব ভীষণভাবে আলাদা রকম হয়। তাহলে ভুল জবের দিকে প্রিপারেশান নিলে বা এই একটা মানে বিশাল বড় এরিয়া, এটা জব সেক্টরটা একটা বিশাল বড় এরিয়া, গভর্নমেন্ট জব সেক্টর, এই ভ্যারাইটির মধ্যে যদি নিজেকে হারিয়ে ফেলো, স্বচ্ছতা বা ক্লিয়ারেন্স যদি না থাকে তাহলে কিন্তু ভীষণ অসুবিধা। কারণ এখানে যদি একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় তাহলে কিন্তু কোন কোন এক্সামের জন্য একসাথে প্রিপারেশান নেওয়া যায়, একটা স্পষ্ট ধারণা তৈরি হবে, তাহলে কি জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তারপর সেই অনুযায়ী সিলেবাস করব, সেই অনুযায়ী পড়ব, সেই অনুযায়ী অনলাইনে খুঁজব। তো আমি দেখলাম, আমার মনে হলো যে এই ধরনের ভিডিও বানানো দরকার। তা আমি 2-3টে এরকম ভিডিও বানাবো যাতে একটা স্বচ্ছ ধারণা তৈরি হওয়া যায় গভর্নমেন্ট জব নিয়ে। বোঝা গেল? তো বলছে যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট এক্সামস, সেন্ট্রাল আর স্টেট লেভেলে, তাই তো? আমাদের সেন্ট্রাল লেভেলে গভর্নমেন্ট এক্সাম হয়, স্টেট লেভেলে গভর্নমেন্ট এক্সাম হয়। ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া, তোমার ইন্ডিয়ান হতে হয়। এবার এখানে কিন্তু ফেসিলিটি আলাদা থাকে, কি এসসি, এসটি, ওবিসি আর জেনারেলদের জন্য সবসময় কাট অফ মার্কস বিভিন্ন এক্সামে বেশি হয়। জেনারেলদের জন্য বয়সের ছাড় কোনো থাকে না। কোনো এক্সামে জেনারেল ফিমেলদের জন্য এক্সাম ফিটা লাগে না, কিন্তু জেনারেল মেলের জন্য কোনো ছাড় নেই। মানে সরি টু সে, বাট এটা বাস্তব, জেনারেল মেলদের জন্য কোনো ছাড় নেই, না বয়সের ছাড় রয়েছে, না ফিনান্সিয়ালি কোনো এক্সাম ফি দিতে ছাড় আছে। জেনারেল ফিমেলের জন্য তাও কিছুটা এক্সাম ফি দিয়ে ছাড় দেওয়া হয়, কিন্তু এজের কোনো ছাড় নেই। এসসি, এসটি, ওবিসিরা কিন্তু এই ছাড় পেয়ে থাকে। এসসিদের জন্য কিছু এজ রিল্যাক্সেশন থাকে, এসটিদের জন্য কিছু কাট অফ মার্কসগুলো এদের এসসি, এসটি, ওবিসিদের জন্য কম থাকে। তাই সবার আগে বুঝে নিতে হবে নিজে কোন ক্যাটাগরিতে পড়ো। এই নিজেকে সাধারণ ভেবে তৈরি হওয়া যাবে না, নিজেদের ডিভাইড অ্যান্ড রুল করতে শুরু করে দিতে হবে। নিজেদের ডিভাইড করে নিজেদের বুঝতে শুরু করে দিতে হবে এবং সেই অনুযায়ী নিজের কোয়ালিটিটাকে বাড়াতে হবে। তাহলে সবার আগে আমার এই ভিডিও যারা শুনছো তারা নিজেদের কী দেখবে, সে ইন্ডিভিজুয়ালি, কোনো তুলনা নয়, কোনো কম্প্যারিজন নয়, নিজে কোনটায় পড়ে। যে যার নিজেরটা জানে, কে ওবিসি সে জানে, কে এসসিকে সে জানে, কে এসটি সে জানে। নিজের আগে নিজের নাম ভুলে গিয়ে সেটাকে বসিয়ে নাও। কারণ প্রত্যেকটা এক্সামে তার কি কাট অফ দেখতে হবে। ব্যাঙ্কিং এক্সামের জন্য তৈরি হলে বিগত 7 বছরে 8 বছরে কীভাবে কাট অফটা চেঞ্জ হচ্ছে, বর্তমানে কীরকম কাট অফ রাখছে, সেটা কিন্তু তুমি যদি এসসি হও তাহলে এসসিটাই কিন্তু সার্চ করবে, জেনারেল নয়, এসটি নয়। বোঝা গেল? স্বাভাবিক তো? নিজেকে তাহলে নিজের গ্রুপে ফেলে নাও, কারণ রাস্তাটাকে সরল করে এগিয়ে যেতে হবে। এবার আমি বলি, সবার আগে আসি সেন্ট্রাল লেভেলের এক্সামের কথা। সেন্ট্রাল লেভেলের এক্সামে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে উঁচু পোস্টের যে চাকরিগুলো হয় সেগুলো হচ্ছে ইউপিএসসির জব, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বোঝা গেল? আর স্টেট লেভেলে সেটাই হয়। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভিস। বোঝা গেল? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস। বোঝা গেল? তাহলে এই দুটো ফর্ম কিন্তু সেন্ট্রালে যেরকমভাবে এক্সাম হয়, স্টেটেও ডিফারেন্ট টাইপসের এক্সাম হয়, কিছু কিছু মিল আছে। তাহলে সেন্ট্রাল লেভেলে যেটা অনেক টাফ হয়ে আসে ইউপিএসসির আকারে, স্টেট লেভেলে সেটাই আছে ডাব্লিউবিসিএসের আকারে। বোঝা গেল? এই গেল ইউপিএসসির ঘটনা। যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাই অ্যাপ্লাই করতে পারবে ইউপিএসসির জন্য। তাহলে ইউপিএসসিতে জবটার কি জব প্রোফাইল থাকে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ইউপিএসসি পরীক্ষা 3টে ধাপে হয়। প্রতি বছর যেরকম ভ্যাকেন্সি বেরোয় সেই হিসাবে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুট করা হয়, কিন্তু যেটা উল্লেখযোগ্য, প্রত্যেকটা পোস্ট কিন্তু গেজেটেড পোস্ট থাকে। প্রচণ্ড সম্মানের পোস্ট, দেশের প্রচণ্ড দায়িত্বের পোস্ট। আমি কিন্তু দুটো বলছি, সেন্ট্রালের ক্ষেত্রে ইউপিএসসির
আর স্টেটের ক্ষেত্রে WBCS। দুটোর ক্ষেত্রেই প্রচণ্ড ইম্পর্টেন্ট পোস্ট, প্রচণ্ড দায়িত্বের পোস্ট এবং প্রচণ্ড একটা হ্যান্ডসাম স্যালারি থাকে, রেসপেক্ট থাকে, এভরিথিং থাকে। তো মানুষ যে চাকরি গভর্নমেন্ট জবের স্বপ্ন দেখে সেইটা এটা, যদি জীবনে পেয়ে যাও আর ঘুরে তাকাতে হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলে যদি 2-3জনও UPSC ক্র্যাক করে তার নামও কিন্তু খবরে ওঠে, তাই না? ভালো জায়গায় ক্র্যাক করে, ভালো র্যাঙ্ক করে ক্র্যাক করে। IAS যদি হয়ে যায় তো কথাই নেই, বোঝা গেল? তাহলে যদি গ্র্যাজুয়েশন করো তাহলে গ্র্যাজুয়েট লেভেলে তুমি সবচেয়ে টপ লেভেলের পরীক্ষা সেন্ট্রালের ক্ষেত্রে UPSC। গোটা দেশে এর চেয়ে হাইস্ট লেভেলে গভর্নমেন্ট জব হয় না এই মানে এই সেক্টরের ক্ষেত্রে, মানে বিভিন্ন রিক্রুটমেন্ট সেক্টরের ক্ষেত্রে। আর অপর দিকে রয়েছে টিচিং সেক্টর হলে বিভিন্ন প্রফেসর রয়েছে, তাই তো? টিচিং সেক্টরটা কিন্তু এখান থেকে একটু আলাদা। টিচিং সেক্টর বাদ দিয়ে, মানে টিচিং প্রফেশনটা বাদ দিয়ে নর্মাল প্রফেশনের ক্ষেত্রে কিন্তু UPSCর ওপরে কোনো জব হয় না, বোঝা গেল? তো এটার জন্য গ্র্যাজুয়েশন লাগবে, ভীষণ প্রিপারেশান লাগবে। ফ্রাস্ট্রেশন যে জানে না সেই এখানে এগোবে, এবং খুব ভালো টিউশন লাগবে বা পথপ্রদর্শক বা টিচারকে ভীষণ ভালো হতে হবে। নিজেকে সেই রকম জীবনযাপনে ফেলার একটা টিম থাকলে খুব ভালো হয়, না থাকলে নিজেকে সেই রকম অধ্যাবসায় করাবার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে, মনের জোর থাকতে হবে, সময় অ্যাপ্লাই করার জন্য সময় থাকতে হবে, এবং ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। ফ্যামিলি সাপোর্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারোর ভীষণ কোয়ালিটি রয়েছে, অথচ হঠাৎ করে ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস এসে গেল, আমি একটা প্রাইভেট জবে ঢুকে গেলাম, নো, তাহলে UPSC তোমার জন্য নয়, বোঝা গেল? আমি কিন্তু আমার অভিজ্ঞতাটা স্ট্রেট ফরওয়ার্ড বলছি। এবার তাহলে কি তোমরা যদি UPSCর জন্য প্রিপারেশান নিতেই হয় তাহলে সেই নিয়ে ডিটেলে আমি নিচে আসছি, UPSC নিয়ে আজকের ভিডিওটা কিছুটা আলোচনা করব। এবার গেল UPSCর ঘটনা, তারপর যাচ্ছি SSC দুটো হয়, একটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, এটা কিন্তু UPSCর জাস্ট নিচেই সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আসে কি বিভিন্ন ক্লারিক্যাল জব, আর UPSC সব কিন্তু গেজেটেড, আগেই বলেছি। তো স্টাফ সিলেকশন কমিশনে যে রিক্রুটমেন্ট হয় তার মধ্যে কিছু গেজেটেড পোস্ট থাকে, কিছু নন গেজেটেড থাকে, বোঝা গেল? এবার SSC বলতে একটা তো হলো স্টাফ সিলেকশন কমিশন, আর একটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন কিন্তু টিচিং জবের সাথে রিলেটেড থাকে, সেটা নিয়ে পরে আলোচনা করছি, আগে SSCটা দেখে নিই। SSC হচ্ছে প্রতি বছর ভ্যারাইটি অফ এক্সামিনেশান নেয়, রিক্রুটমেন্ট করে থাকে, তবে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা ক্লাস 10 পাস করা স্টুডেন্টদের জন্য হয় মাল্টিটাস্কিং এক্সামিনেশান, বোঝা গেল? যে যেটার জন্য প্রিপারেশান নেবে সেটা নিয়ে সার্চ করে নেবে। মাল্টিটাস্কিং এক্সামিনেশান কিন্তু খুব একটা টাফ সেটা নয়, বহু মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে পাচ্ছে, ট্রাই করা যেতে পারে। তার মানে SSCর আন্ডারে এক হলো মাল্টিটাস্কিং, কখন? যখন তুমি ক্লাস 10 পাস করেছো। যখন 12 পাস করেছো তখন তোমার জন্য এসে গেল 10+2 বা হায়ার সেকেন্ডারি লেভেল, CHSL যেটাকে বলা হয় কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান, বোঝা গেল? কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান। থার্ড হচ্ছে তুমি গ্র্যাজুয়েশন পাস করলে আসছে CGL, কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল। এটা কিন্তু যথেষ্ট টাফ হয়, আগে ছিল 3টে টায়ারে, এখন 4টে টায়ার করে দিয়েছে। ইন্টারভিউ আছে, কিছু নন ইন্টারভিউ পোস্টও আছে, ইন্টারভিউ আছে, টাইপ আছে, কম্পিউটার টেস্ট আছে, এরকম বিভিন্ন জিনিস রয়েছে, বোঝা গেল? তো যে যেটার জন্য তৈরি হবে, তাহলে SSCর আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টে 3টে হয়, আর এখানে বেশিরভাগ সময় কিন্তু দূরে পোস্টিংই হয়, সবসময় ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হবে এটা আশা করা যায় না। UPSC তো আশা করা যায়ই না, ট্রান্সফারেবল জব হয়। মেয়েদের ক্ষেত্রে বিষয়ত বলে দিচ্ছি যে এই জব কিন্তু ট্রান্সফারেবল হয়। আর SSCর ক্ষেত্রে তোমার ক্লাস 10 পাস করলে মাল্টিটাস্কিং লোয়ার লেভেল ক্লার্ক এইসব পাবে, আর CHSL আপার ডিভিশন ক্লার্ক এইসব বিভিন্ন পোস্ট থাকে। তাহলে কি হলো, মাল্টিটাস্কিংয়ে গ্রুপ ডির বিভিন্ন পোস্ট থাকে, আর কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এরকম বহুবিধ পোস্ট থাকে। নেট সার্চ করলেই সেটা নিয়ে ডিটেল জানা যাবে। তবে মোটামুটি যারা গ্র্যাজুয়েশন পাস করে কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য ট্রাই করছো তারাই SSCর জন্য ট্রাই করতে পারো, কারণ SSCর যে সিলেবাসটা দেখা যায়, এই যে মাল্টিটাস্কিং,
সিএইচএসএল বা সিজিএল, এগুলো সিলেবাসটা মোটামুটি একই রকম। সিজিএলের জন্য প্রিপারেশান নিলে মোটামুটি সিজিএল না পেলেও মাল্টিটাস্কিং বা সিএইচএসএল পাওয়া যায়। তো এইটার জন্য যারা প্রিপারেশান নেবে এসএসসি, তাদের কিন্তু সবচেয়ে ভালো, যদি কেউ কম বয়সী দেখো, যারা গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার করছো, তারা যদি দেখে থাকো, তাহলে এখন থেকে অন্য কিছু না শিখে ওই কম্পিউটারটা ভালো করে শিখে নাও। এটা স্কুল থেকেই শেখায়, কিন্তু যেটা শেখা দরকার, পারলে টাইপ শর্টহান্ডটা শেখো আর টাইপিংটা শিখে নাও। টাইপিংয়ের স্পিড যত পারো বাড়াও এখন থেকে, বুঝতে পেরেছো? তাহলে এসএসসির জন্য যেটা মাস্ট সেটা টাইপিং। এখানে গিয়ে বহু কিন্তু মেরিটোরিয়াস ছেলেমেয়ে কেটে যাচ্ছে। তাহলে টাইপিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বোঝা গেল? টাইপিংয়ের যে কোনো স্কুলে ভর্তি হলে বলবেন যে এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছি, তাহলে সেই লেভেলের কিন্তু টাইপিং উঠেও যাবে। বন্ধুবান্ধবদের সাথে কম্পিটিশান করে একসাথে টাইপিং করলে আস্তে আস্তে স্পিড বাড়বে, বোঝা গেছে? তাহলে কি মাল্টিটাস্কিং বা এসএসসির অন্য যে কোনো ক্লার্কশিপের রিক্রুটমেন্ট, অন্য যে কোনো ধরনের ভ্যাকেন্সি বেরোলে তার জন্য কিন্তু এই বেশিরভাগ ক্লার্কশিপ রিক্রুটমেন্ট করে থাকে, সেটা বিভিন্ন গ্রুপ ডিও হতে পারে বা হায়ার আপার ডিভিশন ক্লার্কও হতে পারে। তাহলে এসএসসির জন্য যদি প্রিপারেশান নিতে হয়, নর্মাল পড়াশোনার প্রিপারেশান তো আমরা নেবই, সঙ্গে রেগুলার টাইপিং প্র্যাকটিস করতে হবে। এটাকে ছাড়া যাবে না, তাহলে ফাইনাল যে লক্ষ্য চাকরিটা পেয়ে মাইনে পাওয়া, সেটা হবে না, বোঝা গেল? আর একটা হচ্ছে তারপরেরটা ব্যাংকিং সেক্টর। এবার আগে আমি একটা ওভারভিউ দিই, তারপর কোনগুলোকে কমন নিয়ে আমরা পড়াশোনা করতে পারি সেগুলো নিয়ে আমরা দেখব। আগে দেখি ব্যাংকিং সেক্টর। আমাদের কিন্তু গভর্নমেন্ট জবের মধ্যে ব্যাংকিং সেক্টর প্রতি বছরে বিভিন্নভাবে রিক্রুট করে থাকে। কি ফার্স্ট আইবিপিএসের থ্রু দিয়ে রিক্রুট করে থাকে। এই আইবিপিএসের থ্রু দিয়ে, এটা একটা রিক্রুটমেন্ট বোর্ড, যার থ্রু দিয়ে প্রায় বেশ কয়েকটা ব্যাংক একসাথে রিক্রুট করে প্রতি বছরে। বিগত প্রতি বছরে একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে রিক্রুট হতো। আইবিপিএস কিসে রিক্রুট করে? দু ধরনের রিক্রুট করে, ক্লার্কের জবে রিক্রুট করে, এছাড়া কি পিও প্রফেশনালি অফিসার, ডাইরেক্ট অফিসার প্রফেশনালি অফিসারের পদে কিন্তু রিক্রুট করে, বোঝা গেল? বিভিন্ন ব্যাংকের জন্য। এবার কিছু ব্যাংক আইবিপিএসের আন্ডারে থেকে রিক্রুট করায়, কিছু ব্যাংক আলাদা রিক্রুট করায়, যেমন এসবিআই আলাদা রিক্রুট হয়। মানে বছরে আইবিপিএসের একবার রিক্রুটমেন্ট বেরোয়, একবার এসবিআইয়ের রিক্রুটমেন্ট বেরোয়, আর একবার আরআরবি বলতে রিজিওনাল রুরাল ব্যাংক বলতে গ্রামীণ ব্যাংকগুলোর রিক্রুটমেন্ট বেরোয়। এই গ্রামীণ ব্যাংক কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট নয়। অ্যাকচুয়ালি যদি 100% ধরা হয় এর ওনারশিপ, তাহলে 50% গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বাকি 15% স্টেট ব্যাংক, মানে স্টেট গভর্নমেন্ট, মানে যে স্টেটে রয়েছে ওই গ্রামীণ ব্যাংকটা সেই স্টেট গভর্নমেন্টের। আর একটা রয়েছে, সেটা হচ্ছে অন্য স্পন্সর ব্যাংক থাকে, সেই স্পন্সর ব্যাংকের বাকি 35%, বোঝা গেল? তো এর যে মাইনেটা আসছে এরকম ভাগ করে আসছে ওনারশিপ হিসাবে, তো সেই জন্য আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংকের মাইনেটা একটু আইবিপিএসের থেকে কম হয় এবং আলাদা হয়, বোঝা গেল? এবার আইবিপিএসের রিক্রুটমেন্ট বিভিন্ন কিন্তু শহরাঞ্চলে হয়, আইবিপিএসের ক্লার্ক বা পিওর পোস্টে গেলে। কিন্তু আইবিপিএসের জায়গা আরআরবির রিক্রুটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে বা অনেক মানে ভেতরের গ্রামে হয়ে থাকে। বাড়ি থেকে দূরে চাকরি করার চান্সটা কিন্তু খুব বেশি হয়ে যায়। কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য যদি প্রিপারেশান নেয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে যে খুব অল্প সময়ের মধ্যে বহু ছেলে মেয়ে স্মার্টলি ক্র্যাক করে বেরিয়ে গেছে। এখানে ইংলিশটাকে একটু, যদি পিওর জন্য প্রিপারেশান নেওয়া হয়, তাহলে ইংলিশটাকে যথেষ্ট সার্ভ করুন। আর ইংলিশ এমনিতেও, ইংলিশ পড়াশোনা, ইংলিশ করা বাড়িয়ে দিতে হবে, কারণ এখানে খুব বেশি যে জিকের ধরন আসে তা নয়। ম্যাথ, ইংলিশ, জিআই এগুলো মানে ক্ষমতার মধ্যে আছে, কিন্তু স্পিডটা বাড়াতে হবে, স্পিড অ্যান্ড প্র্যাকটিস। তো এখানে অনেক ইনস্টিটিউট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যারা খুব সাফল্যের সঙ্গে বহু ছেলে মেয়েকে প্রতি বছরে চান্স পাওয়াচ্ছে, এমনকি নিজে প্রিপারেশান নিয়েও পাওয়া যায়। তাহলে ব্যাংকিং একটা গুড চান্স, যেখানে কিন্তু সহজে যাওয়ার দিকে চেষ্টা করতে হবে, মানে সহজে পাওয়া যেতে পারে। তাহলে ব্যাংকিং কী হলো? আইবিপিএসের থ্রু দিয়ে হয়, এসবিআই ডাইরেক্ট রিক্রুট করে, আইবিপিএস, এসবিআই, আর কিছুটা যেমন বললাম আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংক, এছাড়া রয়েছে আরবিআইও রিক্রুট করে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে অনেক অল্প পোস্ট বেরোয় এবং সারা ভারতব্যাপী রিক্রুট হয়, অল্প পোস্ট বেরোয়, এখানে পাওয়াটা একটু টাফ, কিন্তু পায়, বোঝা গেল?
এছাড়া যেটা নতুন বেরিয়েছে, কিছু ব্যাংক নিজেরা রিক্রুট করছে এবং কি করছে, কোর্স করিয়ে নিয়ে রিক্রুট করছে। তো সেখানে প্রফেশনালি অফিসার পদেও রিক্রুট করছে, ক্লার্কশিপ পদেও রিক্রুট করছে, সেগুলোতেও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। সেখানে কিন্তু বাড়ির ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকলে কিছুটা ইনভেস্ট করে তারপর কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি সহ উইথ ডিগ্রি উইথ ট্রেনিং স্যালারি সহ ব্যাংকে ঢোকা যায়। বোঝা গেল? তাহলে ব্যাংকিং সেক্টর আপাতত কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। তারপর এসে গেল রেলওয়ে। ও আচ্ছা, ব্যাংকিং নিয়ে আরেকটা বলি, ব্যাংকের টোটাল পোস্ট যেগুলো হয়, যে পোস্টের জন্য জব প্রোফাইল যে অ্যাপ্লাই করা যায়, ফার্স্ট তো ক্লার্কশিপ। এখানে যারা ক্লার্ক হয়ে জয়েন করে তারা কি করে, ক্যাশিয়ারের কাজ করে, অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করে বা পাবলিক ডিলারশিপগুলো করে থাকে। পিও বলতে প্রফেশনালি অফিসার হয়ে জয়েন করে যারা খুব তাড়াতাড়ি চাকরিতে উন্নতি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এরকম উঁচু পদে চলে যায়। তো পিওতে কিন্তু বহু বাঙালি চান্স পাচ্ছে, বহু ওয়েস্ট বেঙ্গল থেকে চান্স পাচ্ছে। তো এটা যে পাওয়া যাবে না এরকম ব্যাপার নেই। এসো পদে কিন্তু কিছু আলাদা ডিগ্রি লাগে, সেটা এসো বলতে বোঝায় স্পেশালিস্ট, বোঝা যাচ্ছে, স্পেশালিস্ট অফিসার। এছাড়াও ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, অনেক ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সেখানে লাগে। নর্মাল যারা আমরা অ্যাপ্লাই করতে পারি অবশ্যই সেটা হচ্ছে ক্লার্ক আর পিওর জন্য, সবাই অ্যাপ্লাই করতে পারে, গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করা যায়। এবার এছাড়া আরও কি ম্যানেজার অ্যান্ড অ্যাবভ পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়। বোঝা গেল? এবার যেটা বলছি সেটা রেলওয়ে বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই আরআরবির মানে কিন্তু আলাদা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে কিন্তু এখন বহু টেকনিক্যাল পদে, তারপর ইঞ্জিনিয়ারিং যারা করেছে তাদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট চলছে টেকনিক্যাল পদে, এমনকি অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বা এরকম কিছু পদে রিক্রুট চলছে। ক্লার্কশিপ পদে কিন্তু অনেক দিন ধরে রিক্রুটমেন্ট সেরকম হয়নি, রেলের রিক্রুটমেন্টটা এখন ভীষণ কমে গেছে। তো এটার জন্য প্রিপারেশান নিলে এসএসসিতে যে ধরনের পড়াশোনা করতে হয় ওই ধাঁচের পড়াশোনাই করতে হবে। অনেকটা পড়াশোনায় মিল আছে সেন্ট্রাল লেভেলে এসএসসি, তারপর রেলওয়ে এক্সাম প্যাটার্ন, কোশ্চেন, সিলেবাস অনেকটা একই রকম। বোঝা গেছে? কেউ যদি এসএসসির জন্য প্রিপারেশান নেয় সে অনায়াসে এই রেলওয়ে ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, এখানে ফুডও হতো, ফুডটা লেখা হয়নি, ফুড ডিপার্টমেন্ট, এরকম আরও আনুষঙ্গিক অনেক ডিপার্টমেন্ট, যেমন আদার্সে লিখেছি মানে লোকাল গভর্নমেন্ট যে বডিগুলো থাকে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এখানে যে রিক্রুটমেন্ট হয় অল্প সংখ্যক রিক্রুটমেন্ট হয়, কিন্তু লোকালি রিক্রুটমেন্ট যেটা হয় সেখানে লোকাল ভ্যাকেন্সি বেরোয়, রিক্রুটমেন্ট হয়। তার জন্য এসএসসির জন্য যদি প্রিপারেশান নেন তাহলে কিন্তু রেলওয়েতেও বসতে সুবিধা হবে। এক সিলেবাস মোটামুটি কাছাকাছি 19-20 আলাদা, এবং তার সাথে কি মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তারপরে বিভিন্ন অটোনোমাস বডি, ইউনিভার্সিটি, ক্লার্কশিপ বা কোনো কারখানায় নিয়োগ করা হচ্ছে, গান ফ্যাক্টরিতে নিয়োগ করা হচ্ছে, সেই সমস্ত যে পোস্টগুলো বেরোয়, বিভিন্ন ধরনের খবর কাগজ, যেমন কর্মসংস্থান, কর্মক্ষেত্র, এরকম বিভিন্ন খবর কাগজ রয়েছে যাতে ডেলি বেসিসে বিভিন্ন রিক্রুটমেন্ট বেরোচ্ছে, সেইগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যায়। কিন্তু সবের ক্ষেত্রে একটা কথা বলবো, সবের ক্ষেত্রে কিন্তু টাইপিং না লাগলেও এইগুলোর জন্য কমনলি তৈরি হওয়া যায়। এসএসসি স্টেট লেভেলের এক্সাম, তারপর ক্লার্কশিপ, স্টেট লেভেলের এক্সাম বলতে ক্লার্কশিপ এক্সামগুলো, তাছাড়া মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, অটোনোমাস বডি, এই পার্টগুলোর জন্য ফুড ডিপার্টমেন্টের এক্সামগুলোতে কিন্তু একই ধরনের প্রিপারেশান নিতে হবে, কিন্তু সেই সাথে টাইপিংটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। টাইপিং কিন্তু গ্র্যাব করতে 1 বছরে বেশি সময় লাগে না, বিশাল শক্ত কিছু নয়, কিন্তু প্রথম থেকে ধরে রাখতে হবে। যেদিন থেকে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান শুরু করলাম সেদিন থেকে টাইপিংটা শুরু করব। চেষ্টা করব বাড়িতে না করে কোনো ইনস্টিটিউশনে গিয়ে প্র্যাকটিসটা করা বা কোনো জায়গায় ভর্তি হয়ে প্র্যাকটিসটা করা, তাতে অনেক আগে এবং স্পিডে ওই যে স্পিডের লেভেলটা সেটা উঠে যায়। বোঝা গেল? এবার আমি আসবো স্টেট লেভেলে এক্সাম। স্টেট লেভেলে কিন্তু ভেরিয়াস এক্সামিনেশন হয়, যেমন সবার ওপরে স্টেটের আন্ডারে, স্টেট গভর্নমেন্টের আন্ডারে সবচেয়ে সম্মানীয় টিচিং জব ছাড়া, টিচিং জবটাকে পাশে রেখে এবং উচ্চ পদস্থ ভীষণ সম্মান, হ্যান্ডসাম স্যালারি থাকে, সেটা হচ্ছে WBCS বা সিভিল সার্ভিস এক্সামিনেশন। বোঝা গেল? এছাড়া স্টেট লেভেলেও কিন্তু CGL বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান নেয়, প্রতি বছর হতেও পারে, ভ্যাকেন্সির ওপর নির্ভর করে। এছাড়া PSC মানে পাবলিক সার্ভিস কমিশন সাধারণত ওয়েস্ট বেঙ্গলে করে থাকে রিক্রুটমেন্টটা। এখানে অনেক কিছু হয়, যেমন বলি কৃষি প্রযুক্তি সহায়ক, তারপর
ওয়ার্ডার, ক্লার্ক, নার্স রিক্রুটমেন্ট হয় যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছে, তারপর ওয়ার্ড মাস্টার, মোটর ভেহিকেল অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার বা এরকম মিসলেনিয়াস বলে একটা জব রিক্রুট হয়, অডিট অ্যাকাউন্টের রিক্রুটমেন্ট হয়, ফরেস্ট সার্ভিসের রিক্রুটমেন্ট হয়, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হয়, তারপর ডাব্লিউবিসিএসও কিন্তু পিএসসির আন্ডারে, পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে স্টেট লেভেলে রিক্রুট হয়। তাছাড়া এরকম বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এগুলোই হয়ে থাকে। বোঝা গেল? তো এই ধরনের রিক্রুটমেন্ট, তারপর বিভিন্ন স্টেটের ক্লারিক্যাল জব, সমস্ত ক্লারিক্যাল জবের রিক্রুটমেন্টটা হচ্ছে পিএসসির থ্রু দিয়ে। ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, মিসলেনিয়াস যেগুলো বললাম সেগুলো, তাছাড়া সুপারভাইজার, ডিপার্টমেন্টাল বিভিন্ন ধরনের এক্সাম যেগুলো হয় ডিপার্টমেন্টে হায়েস্ট মানে আরও উচ্চ পদে যাওয়ার জন্য, প্রমোশনে যাওয়ার জন্য, সেগুলো পিএসসি থ্রু দিয়ে হয়। যাই হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। তারপর অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, তাছাড়া প্রফেসর, লেকচারার, তারপর টেকনোলজিস্ট, সহায়কের পোস্টগুলোতে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পোস্ট, মেডিকেল অফিসারের পোস্ট, সব কিন্তু এই পিএসসি থ্রু দিয়ে ওয়েস্ট বেঙ্গলে রিক্রুট চলে। বোঝা গেছে? তাহলে পিএসসির ওয়েবসাইটে আমাদের সময় সময় চোখ রাখতে হবে। এছাড়া যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান রাখছো, যে কোনো মোবাইলে অ্যাপ ডাউনলোড করো, ফ্রি অফ কস্ট হয়ে যাবে, যে কখন কোন গভর্নমেন্ট এক্সামটার নোটিফিকেশান বেরোচ্ছে, কখন কোনটা ফিল আপ করতে হবে, সেটার একটা সবচেয়ে বড় কর্মসংস্থান এইসব নেওয়া যেতে পারে। কর্মক্ষেত্র, কর্মসংস্থান বা ওই জাতীয় খবর কাগজ সাপ্তাহিক, যেগুলোতে সপ্তাহে সপ্তাহে কী বেরোচ্ছে সেটা নেওয়া যেতে পারে, যে কখন কোন নোটিফিকেশানটা বেরোলো, কোন ফর্মটা ফিল আপ করতে হবে, বা ওই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান, কোনটায় কটা ভ্যাকেন্সি, কী তার সিলেবাস, কটা স্টেপে এক্সাম হবে, যাবতীয় কিন্তু জানতে পারা যাবে কর্মক্ষেত্র বা কর্মসংস্থান এই সমস্ত খবর কাগজগুলো থেকে। এবার যদি এগুলো না নিই, এখনকার স্মার্ট যুগে আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপ রয়েছে, যে কোনো অ্যাপ যার রেটিং বেশি ভালো সেটা দেখে আমি ডাউনলোড করে রাখতে পারি। আমি সময় সময় খুলে নিজের ইচ্ছে মতো দেখে নেব। তাহলে কি আমার পয়সাও বেশি খরচা হচ্ছে না, আমাকে কিনেও বাড়িতে এত জমা হচ্ছে না, কিন্তু আমার ইনফরমেশান আমি একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এবার বলছি টিচিং জব। টিচিং জব যেটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, সেন্ট্রালেও সেরকম ভাগ, শুধু মাইনেগুলো একটু আলাদা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু হচ্ছে। আগে একটু সোজা ছিল, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু গ্র্যাজুয়েশন করলে হয় না। টিচিং জবের ক্ষেত্রে সবার আগে লোয়ার পোস্ট, যেটা প্রাইমারি, মানে টিচার হিসেবে জব বা প্রফেসর হিসেবে নিজে পড়াবো সেই জায়গাটা। তো সেখানে প্রাইমারি হলে মাস্ট যেটা করতে হবে ডিএলএড বা স্পেশাল ডিএড করলেও হবে। ডিএড বা স্পেশাল ডিএড করলেও হবে। স্পেশাল ডিএড জিনিসটা কি? যে সমস্ত স্পেশাল চাইল্ড রয়েছে বা যাকে বলে প্রতিবন্ধী শিশুদের জন্য, তাদের জন্য যেই আমাদের প্রাইমারি স্কুলে প্রায়ই দেখতে পাওয়া যায়, এই টিচিং জবের মধ্যে পড়ে প্রাইমারি চাকরি। যাদের ডিএড বা ডিএলএড করতে অসুবিধা হয়, তারা কিন্তু স্পেশাল ডিএড বা স্পেশাল ডিএলএড করতে পারে। স্পেশাল ডিএলএডে কী হয়, খরচটা একটু কম পড়ে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এটা করানো হয়। তো এখানে কিন্তু আপাতত চান্স পাওয়াটা অপেক্ষাকৃত সোজা। তো গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে কখনো কখনো এক্সাম আগে নিত, এখন এক্সাম নেয় না। তো এইভাবে করে ভর্তি হয়। একটু খবর রাখলেই হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে। বোঝা গেল? স্পেশাল ডিএডের জন্য। তা নাহলে ডিএলএড বা ডিএড বহু জায়গায় করানো হয়, সেখানে একটু খরচটা বেশি পড়ে। যাদের ফিনান্সিয়াল অসুবিধা রয়েছে তারা কিন্তু এই স্পেশাল ডিএডটা করতে পারে। প্রাইমারিতে কিন্তু সমান সুযোগ, ডিএড স্পেশাল ডিএড সবার। এবং সেটা হচ্ছে এই যে স্পেশাল ডিএডটা করতে হয়, 2 বছরের কোর্স থাকে। গ্র্যাজুয়েশনের পরে এই 2 বছরের কোর্স করে তবে প্রাইমারিতে বসা যায়। প্রাইমারিতে হিউজ ভ্যাকেন্সি থাকে, প্রায় রিক্রুট হয়। তো এখনও রিক্রুটমেন্টটা ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারিটা বন্ধ হয়নি, সবাই খবর রাখো। তো খুব বেশি যে পার ইয়ারে রিক্রুট হচ্ছে সেরকম না, খাপছাড়াভাবে হচ্ছে। কিন্তু প্রাইমারিতে এখন যদি ঢুকলেও কিন্তু প্রাইমারিতে রিসেন্ট অনেক আন্দোলন হয়েছে, সবাই জানে, মাইনেটা অনেক বেড়েছে, 32+ স্যালারি পাবে। 31-32 হাজার টাকা ঢুকে স্যালারি, বিলিভ মি, তাহলে হ্যান্ডসাম স্যালারি। এবং কিন্তু প্রাইমারিতে খাটনিটাও অনেকটা কম পড়ে।
এবং এখন যেটা করে দিয়েছে, তোমাকে কিন্তু ঘরের কাছেই, মোটামুটি ঘরের কাছে ডেলি প্যাসেঞ্জারই করা যাবে এরকমভাবে পোস্টিং দিচ্ছে। আর যদি বাই চান্স নাও পাও, খুব তাড়াতাড়ি এখন অনলাইন ট্রান্সফার শুরু হয়েছে, তার ফলে কিন্তু ট্রান্সফার করে চলে আসতে পারবে। আর এই প্রাইমারিতে সুযোগ সুবিধাও কিন্তু অনেক বেশি বাচ্চাদের পড়ানো। সেখানে প্রাইমারিতে চাকরি পেয়ে অন্য বিভিন্ন হাই লেভেলে কেউ যদি ইচ্ছা থাকে ইউপিএসসির জন্য প্রিপারেশান নেবো বা ডব্লিউবিসিএস, প্রাইমারিতে চাকরি ক্ষেত্রে ঢুকে যাও না, মানে 22 বছর বয়সে প্রাইমারিতে ঢুকে যাও ডিএলএডটা করলে, কারণ ডিএলএড সবার করা থাকবে না। তাহলে ডিএলএডটা যদি আমি গ্র্যাজুয়েশনটা করে ফেলতে পারি, প্রাইমারিতে যেহেতু এখন রিক্রুট হচ্ছে, তাহলে প্রাইমারি এক্সামিনেশানে বসলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। তার ইন্টারভিউটা খুব একটা শক্ত হয় না, তাহলে সেইভাবে যদি প্রিপারেশান নিই খুব তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। তাহলে আমি যদি 21-22 বছরে প্রাইমারিতে পেয়েই যাই, তাহলে ওই বাচ্চাদের স্কুলে গিয়ে পড়ানো ছাড়া আমি সারাদিনে অনেকটা সময় পাচ্ছি। কারণ তখন আপাতত আশা করি যে ব্যাচেলারই থাকা হবে, বিয়ে মানে অ্যাটলিস্ট 25-26 আগে বিয়ে থা হয় না, তাহলে সেখানে অনেকটা সময় পাওয়া গেল। এবার নিজের যদি মনে হয় আমি ডব্লিউবিসিএসের জন্য তৈরি হব, সিজিএলের জন্য তৈরি হব, অনেক সময় পাওয়া যাবে। সেটা কোনো ইনস্টিটিউশনে গিয়েও পড়া যাবে, নিজে তৈরি করে করা যাবে। তাহলে সেখানে কিন্তু একটা স্যালারি, আর্থিক নিরাপত্তা দেবে, কনফিডেন্স দেবে, কোনো হতাশা আসতে দেবে না। তাহলে কি জব জীবনে উন্নতি ঘটবে। তাহলে কি টিচিং জবে একটা জিনিস আমরা জানলাম, প্রাইমারির জন্য ডিএলএড বা টাকা কম দিয়ে করতে চাইলে স্পেশাল ডিএড বা ডিএলএড। স্পেশাল ডিএড বা ডিএলএড কোথায় হয়? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বোঝা গেছে? আর কোথায় কি হয় অনলাইনে তোমরা চাইলে খবর নিয়ে নেবে। এবং এটা করলে অপেক্ষাকৃত কম খরচ পড়বে ডিএডের থেকে স্পেশাল ডিএডটা। এবার এই হয়ে গেল ডিএড বা ডিএলএডের ঘটনা। এটা কিন্তু আপার প্রাইমারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, ক্লাস 8 পর্যন্ত। বোঝা গেল? 8-এর পর এখন কি ভাগ হয়ে গেছে টিচিং সেক্টরটা ওয়েস্ট বেঙ্গলে, এক হচ্ছে 1 to 4, তারপর কি 5 to 8। যদিও এখন 4 আছে, বেশিরভাগ স্কুলে 5 করার চেষ্টা হচ্ছে, সেটা যদি হয় তখন দেখা যাবে। আপাতত 5 to 8 এটা আপার প্রাইমারি। যদি 4টা 5 হয়ে যায় তখন কি হয়ে যাবে? 6 to 8 হয়ে যাবে আপার প্রাইমারি। তারপর 9-10 একটা সেক্টর, আর সেই হিসাবে তাদের স্যালারি। আর কি 11-12 একটা সেক্টর। বোঝা গেছে? তাহলে এই যে জায়গাটা, এবার আপার প্রাইমারি পর্যন্ত অ্যাপ্লাই করতে ডিএলএড চলবে, কিন্তু এই আপার প্রাইমারি লেভেলে ডিএলএড থাকলেও হয়, বিএড থাকলেও হয়। বিএড থাকলে এই যে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? তাহলে 6 to 8 প্রথমে প্রাইমারি দেখলাম, এবার 6 to 8 অ্যাপ্লাই করার জন্য বা 5, বর্তমানে 5 to 8 আপার প্রাইমারি অ্যাপ্লাই করার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে? গ্র্যাজুয়েশান লাগবে, তার সাথে হয় ডিএড, নয় স্পেশাল ডিএড, নয় লাগবে বিএড। বোঝা গেছে? বা স্পেশাল বিএড, চারটেই চলবে। এবার স্পেশাল বিএড কি? যাদের বিএড করা নেই, স্পেশাল বিএড প্রায় 40,000 টাকা মতো লাগে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে করানো হয়। এখানে এখন কম্পিটিশান কম, খুব সহজে চান্স পাওয়া যাবে। পড়াশোনাও যে খুব টাফ তা নয়, কিন্তু পড়াশোনা করে এই স্পেশাল চাইল্ডের সম্বন্ধে জেনে কিন্তু এটা পাশ করে নিলে কিন্তু চাকরির ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ক্লাস 8 পর্যন্ত কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আমরা স্পেশাল বিএড করতে পারি। বোঝা গেছে? তাহলে আপার প্রাইমারির জন্য গ্র্যাজুয়েশান ছাড়া কী লাগবে? হয় বিএড, নয় স্পেশাল বিএড, আর ডিএলএড হলেও চলবে। তাহলে স্পেশাল বিএড যেটা লাগবে সেটা কোথা থেকে করা যাবে? ওয়েস্ট বেঙ্গলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও করতে পারো, ইংলিশেও করতে পারো। বোঝা গেছে? এবং কত টাকা? 40,000 টাকা মতো খরচা। তারপর 2 বছরে এবার এই যে এই কোর্সটা, কিন্তু স্পেশাল বিএডটা যেটা হচ্ছে সেটা 2.5 বছরের কোর্স, 5টা সেমিস্টারে হয়। বোঝা গেছে? এবার চলে গেল আপার প্রাইমারির পর 9-10। 9-10-এর জন্য প্রিপারেশান নিলে লাগে গ্র্যাজুয়েশান সঙ্গে বিএড। স্পেশাল বিএডের কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কথা অনুযায়ী কিন্তু স্পেশাল বিএড নিয়ে 9-10-এ টিচার হওয়া যায় না।
কিন্তু লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বহু ছেলে মেয়ে যারা নেতাজি সুভাষ থেকে স্পেশাল বিএড করেছে তারা কিন্তু টিচার হিসাবে বিভিন্ন সায়েন্স হোক, বেঙ্গলি হোক, বিভিন্ন সাবজেক্টে জয়েন করে গেছে। তাহলে সেখানে এটা ধরা যায় এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে 10 পর্যন্ত নিচ্ছে স্পেশাল বিএড, কিন্তু 11-12-এ স্পেশাল বিএডের কোনো জায়গা নেই। যদি এটা কন্ট্রোভার্সির ব্যাপার যে 9-10 নিচ্ছে কি নিচ্ছে না, বাট আমার দেখা অভিজ্ঞতা অনুযায়ী নিয়েছে, বোঝা গেল। এবার 11-12-এর কথা যদি আসি, এখানে বিএড লাগবে, মাস্টার্স লাগবে এবং গ্র্যাজুয়েশন লাগবে। শুধু গ্র্যাজুয়েশনে হবে না, মাস্টার্স। এবং এই টিচিং জবগুলোয় কিন্তু যেহেতু সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা, সেই জন্য অনার্সে যেহেতু একই সাবজেক্ট পড়া হয়েছে, তাই অপেক্ষাকৃত কম পরিশ্রমে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় সাবজেক্টে দখল বা জ্ঞান থাকলে। এবং যেহেতু বেশিরভাগ প্রশ্ন বাংলায় করা হয়, সেই জন্য আমি বলবো যে দীর্ঘদিন ধরে এখন রিক্রুটমেন্ট হচ্ছে না, সেইভাবে হচ্ছে না প্রতি বছরে, কিন্তু তা না হলে টিচিং জবটা যেমন সম্মানের তেমনি হ্যান্ডসাম স্যালারি থাকে এবং চাকরি পাওয়াটাও সোজা অপেক্ষাকৃত আমি বলবো এই সিজিএল সেন্ট্রাল লেভেলে বা স্টেট লেভেলে ক্লার্কশিপের এক্সামের থেকে, বোঝা গেল। তাহলে একটা সম্পূর্ণ আলাদা সেক্টর ইউপিএসসির জন্য প্রিপারেশান নিলে সম্পূর্ণ আলাদাভাবে নিতে হবে। এসএসসির জন্য নিলে এসএসসি, রেলওয়ে এবং মিউনিসিপ্যালিটি বা এই যে বিভিন্ন অটোনোমাস বডি, বিভিন্ন ক্লার্কশিপের এক্সাম, এইগুলো কিন্তু কমন পড়ে যাচ্ছে, সঙ্গে টাইপ প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে ক্লারিক্যাল জবের জন্য প্রিপারেশান। আর ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান নিলে কিন্তু শুধু যদি ডাব্লিউবিসিএস টার্গেট থাকে, তার সাথে কিন্তু এই রেলওয়ে, মিউনিসিপ্যালিটি বা ক্লার্কশিপের এক্সাম এবং স্টেট লেভেলেরগুলো নেওয়া যায়। আর যদি একটু জ্ঞান মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা হয়, মানে সায়েন্সে বা ম্যাথে ইন্টারেস্ট থাকে, তাহলে এসএসসি এবং সিজিএলটাকেও কিন্তু তার সাথে ইনক্লুড হয়ে যায়, মানে কমনলি প্রিপারেশান নেওয়া যায় যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা হয়। কারণ সিজিএলে যথেষ্ট সেই রকম লেভেলের ম্যাথ আসে, সেই জন্য যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা হয় এবং ম্যাথে যথেষ্ট দখল থাকে, তাহলে ডব্লিউবিসিএসের সাথে এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং মাল্টিটাস্কিং মানে সেন্ট্রাল লেভেলের এসএসসি, স্টেট লেভেলের সমস্ত এক্সাম এবং ক্লারিক্যাল এক্সামগুলো এবং মাল্টিটাস্কিং এবং কি মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, অটোনোমাস বডি, গান ফ্যাক্টরি, এগুলো সব, ফুড লেভেল, রেলওয়ে, সব একসাথে প্রিপারেশান নেওয়া যায়। এবং চাইলে ব্যাংকটাও একসাথে নেওয়া যেতে পারে, যদিও হচপচ হয়ে যাবে মনে হচ্ছে, কারণ এই বয়সে বোঝা সম্ভব নয় আমি কোনটায় পাবো। তো এসএসসি, ব্যাংক, রেলওয়ে, এটা 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 এইটা একসাথে নেওয়া যেতে পারে। আর যদি টিচিং জবের জন্য নেওয়া হয়, তাহলে ডাব্লিউবিসিএস টিচিং জব একসাথে করা যেতে পারে, কারণ টিচিং জবের প্রিপারেশানটা অনেক কম লাগে। তাহলে ওই টাইমে অল্প পড়াশোনা করে সময়টা বা বয়সটা নষ্ট না করে আমি বলবো ডাব্লিউবিসিএসের সাথে টিচিং জবটার প্রিপারেশানটা নেওয়া যেতে পারে। যখন টিচিং জবের অ্যাডটা বেরোবে বা নোটিফিকেশানটা বেরোবে, তখন সব ছেড়ে শুধু ওইটাই ফোকাস করে ইনভেস্ট করতে হবে সময়টা। তাছাড়া এমনিতে দুটোকে সমানভাবে চালাতে হবে, কারণ রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কখন কোনটা বেরোচ্ছে সেটাই কিন্তু কারোর কোনো হাত নেই। আমি শুধু টিচিং জবের জন্য প্রিপারেশান নিচ্ছি, আমার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে যদি এক্সাম ঠিক সময় না হয়, তাই না? তাহলে একটা জবের জন্য ওইভাবে প্রিপারেশান নেওয়া যাবে না। তাহলে আমি বলবো কি, টিচিং জবের জন্য নিলে একসাথে এসএসসি বা ক্লার্কশিপের জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া উচিত, বোঝা গেল। এবার বলি ইউপিএসসি। আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের মধ্যে সবচেয়ে উঁচু পোস্টের চাকরিগুলো, গেজেটেড অফিসারের চাকরিগুলো কিন্তু ইউপিএসসির থ্রু দিয়ে হয়। ইউপিএসসির আন্ডারে কিন্তু বিভিন্ন এক্সাম রয়েছে, যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এখানে কিন্তু সবচেয়ে হায়েস্ট র্যাঙ্ক করলে তবে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়া যায়। বিভিন্ন মন্ত্রীর ডেপুটি পদে চাকরি করে এইটা পেলে, বোঝা গেল। সেক্রেটারি, ডেপুটি পদে চাকরি করে, বোঝা গেল। তাছাড়া রয়েছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, বিদেশে বেশিরভাগ সময় পোস্টিংটা থাকে। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, হাই লেভেলে পুলিশ অফিসার কিন্তু এখান থেকে হয়। তারপর বলছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, এখানে কিছু কোয়ালিফিকেশান দরকার হয়, টেকনিক্যাল জ্ঞান দরকার হয়। ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস, তারপর ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি সেগুলোর সার্ভিস, তারপর ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস মানে খুবই ভালো, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস, এখানে লয়ের কিছু কোয়ালিফিকেশান দরকার হয়, ইন্ডিয়ান ট্রেড সার্ভিস, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস, এরকম লার্জ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে।
এটার জন্য যদি কেউ প্রিপারেশান নেয়, ওয়েস্ট বেঙ্গল ব্যাকগ্রাউন্ড এবং বেঙ্গলি মিডিয়াম যদি হয়, আর যদি জেনারেল হয় তাহলে তো অবশ্যই, তাহলে মনটা শক্ত করতে হবে, ফ্যামিলিকে বলতে হবে 5 থেকে 8 বছর তোমরা চুপচাপ বসে থাকো। আগে নিজেকে মাপতে হবে যে ফ্যামিলির সাপোর্ট কেমন আসছে, তারা কি অধৈর্য, আমার কি ফ্রাস্ট্রেশন আসবে। এবং আমি যদি বলি মাধ্যমিকে যেভাবে পড়াশোনা করে 90% পেয়েছেন, সেই পড়াশোনাটা যদি WBCS হয় এবং তার 90% পাওয়ার চান্স যদি 80% হয়, মানে এতটা বেশি চাকরি পাওয়ার চান্স সেখানে 80% হবে যদি WBCS-এর জন্য প্রিপারেশান নেয়। সেখানে ওয়েস্ট বেঙ্গল এবং বেঙ্গলি মিডিয়াম হয়ে ভীষণ ইংরাজিতে, মানে ভীষণ ইংরাজিতে দখল দরকার, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে। কারণ এখানে যে জব প্রোফাইল সেটা হচ্ছে দেশের সবচেয়ে সম্মানীয় জব করতে যাচ্ছেন, যেমন মাইনে ভালো তেমনি সম্মান ভালো, সেই জন্য দেশকে সেই লেভেলে রিপ্রেজেন্ট করছেন। তাহলে সেরকম কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করতে হবে। তাহলে আপনাকে মানে 1000বার ছাঁকনি দিয়ে ছাঁকে বলে না, তার মধ্যে দিয়ে ছেঁকে প্রতি বছর মানে গুটি কয় নেওয়া হয়। তাহলে সেই রকম কোয়ালিফিকেশান তৈরি করতে গিয়ে কিন্তু 1 বছর 2 বছর হয় না। আমি নাম নিতে চাই না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বহু এরকম জায়গা গজিয়ে উঠেছে যেখানে কিন্তু বলে 1 বছরে অত হাজার টাকা নেব, 1 বছর করে নিন। তা 1 বছর পর কী হবে? আইএএসের প্রিপারেশান নিচ্ছি বা আমি ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছি, 1 বছর পর কী হবে? আমার প্রিপারেশান শেষ, তারপর আমার তকমা বেকার? না, ওভাবে আমি যাব না। যদি আমার ইউপিএসসি সত্যি টার্গেট হয়, তাহলে আমি আগে ঠান্ডা মাথায় বসে দেখব নিজের কোয়ালিটি কতটা। মেপে যদি মনে হয় আমি পারবো, আমার দৃঢ় মনে হয় নিজেকে, তাহলে আমি নেট ঘেটে এক্স্যাক্ট ইন্ডিয়ার মধ্যে জায়গা খুঁজে বার করব কোন কোন জায়গায় টিউশনগুলোতে সাকসেস রেট বেশি হচ্ছে, সেই জায়গায় আমায় ঢুকতে হবে। কারণ আমি একা বাড়িতে থেকে করে ফেলবো এটা না ভাবাই ভালো। নেক্সট টু মিরাকেল, কিন্তু 2-1টা তো সবসময় মিরাকেল হয়েই যায় জীবনে। তাহলে সেই উদাহরণগুলোকে দিয়ে যদি নিজে তৈরি হয়, তাহলে হার্ড স্ট্রাগলে পৌঁছে যাবে। তো ফ্যামিলি ফিনান্সিয়াল সিচুয়েশান ভালো থাকতে হবে, ব্যাক সাপোর্ট দিতে হবে দীর্ঘ সময়। কারণ মাঝে ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, আমি প্রাইভেট জবে ঢুকে গেলাম, এগুলো না করাই ভালো। যদিও বহু সাকসেস স্টোরি আছে বিভিন্ন, কিন্তু যার যা স্ট্রাগল তার মতো। তাহলে সেখানে আমি সাজেস্ট করব আপনারা নেট ঘেটে সেরকম জায়গা, যেগুলো আমি জানি কিন্তু আমি বলতে চাইছি না, যে সেই রকম জায়গাগুলোয় গিয়ে, যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও নয়, কেউ মনে করতে পারে, তো স্পন্সর ভিডিও নয়, গিয়ে সেই জায়গায় গিয়ে ভর্তি হওয়ার আগে নিজে ঘুরতে গিয়েও হোক জিজ্ঞেস করে আসতে হবে, দেখে আসতে হবে, স্টুডেন্টদের সেরকমভাবে জানতে হবে, দেখে 2-3টে জায়গা সার্চ করে ফাইনাল যেটা বেস্ট মনে হবে সেই জায়গা, সেটা ভারতের যে প্রদেশে হোক, গিয়ে ভর্তি হতে হবে। বাবা মাকে জানাতে হবে আমি ওখানে থেকেই পড়াশোনা করব, এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না হয়। এটা একটা রাস্তা। এখানে কিন্তু ফ্রাস্ট্রেশন আসতে পারে, দীর্ঘ সময় লাগতে পারে, এমনকি 21 বছর বয়সে ঢুকে 28-29 বছর বয়স কেন, লাস্ট পর্যন্ত যদি না পাই, তারপর বড় একটা বেকার নামে তকমা জুটতে পারে প্রচুর পরিশ্রমের পরেও। তো এতটা আমার মতে রিস্ক নেওয়ার দরকার নেই। যদি কেউ মনে করে যে হ্যাঁ ইউপিএসসি ছাড়া কিচ্ছু নয়, তাহলে আমি বলবো উচ্চাকাঙ্ক্ষাটা একটু কমিয়ে ইউপিএসসির সাথে WBCSটাকেও ধরে নিই। কারণ একই সিলেবাস, একই পড়াশোনা, WBCS ইংলিশেও দেওয়া যায়, তাই নাকি? আর কেউ যদি বেঙ্গলি মিডিয়াম থেকে যায়, তার তো বাংলা সাবজেক্টটা রয়েইছে। তাহলে ইউপিএসসির প্রিপারেশান ওখানে গিয়ে হাই লেভেলে নিই। আমাকে যদি কেউ উচ্চ মাধ্যমিকের মতো একই সিলেবাসে অতটা খাটিয়ে তৈরি করে দেয়, মানে আমি বলি যদি WBCS-এর দিনে 6 ঘন্টা পড়তে লাগে আর ইউপিএসসিতে 10 ঘন্টা পড়তে লাগে, ইউপিএসসির পড়াশোনাটা করিয়ে দেয়, তাহলে WBCS পাওয়া কিন্তু আমার টাফ হবে না। তাহলে আমি ওখানে যদি বসেও থাকি, কিন্তু একদম মানে কনসেন্ট্রেশনটাকে রাখবো আমি WBCS পাওয়ার জন্য। আমি যদি ইউপিএসসি পেয়ে যাই খুব ভালো, কিন্তু ইউপিএসসিতেও যদি নিজেকে 100% দিয়ে তৈরি করি, তাহলে WBCS কিন্তু তাড়াতাড়ি ক্র্যাক হয়ে যাবে। তাহলে করি না WBCS জব, নয় কি? WBCS জব করতে করতে তারপর আবার আমি ইউপিএসসির জন্য বারবার ট্রাই করব। বোঝা গেল? তাহলে কি বেকারত্বের তকমা জুটবে না, এবং জীবনটাকে আমাদের কিন্তু এবার কৌশলে বেরোতে হবে এখান থেকে, তাই তো? এখান থেকে আমাদের কৌশলে বেরিয়ে যেতে হবে। কারণ কেউ চাইবে না যে গভর্নমেন্ট জবের প্রিপারেশান নেওয়াটা কোনো বড় কথা না, গভর্নমেন্ট জব পাওয়াটা বড় কথা। প্রিপারেশান নিচ্ছে লাখ বা কোটি লোক, কিন্তু যে পাচ্ছে সেই রাজা, তাই না? তো আমি বলবো কারোর যদি মানে লক্ষ্য থাকে ইউপিএসসি, অবশ্যই সেটাকে WBCSটাকে কমন নিয়ে সঠিক জায়গায় গিয়ে প্রিপারেশান নিতে। আচ্ছা, তা ইউপিএসসির কটা ফেজে এক্সাম হয়? 3টে।
প্রিলিমিনারি, মেন আর পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউয়ে যেটা হয় সেটা সম্পূর্ণ যারা হিন্দি মিডিয়াম থেকে গেছে খুব বেশি প্রিভিলেজ পেয়ে থাকে, কিন্তু যারা বেঙ্গলি মিডিয়াম থেকে গেছে তাদের কিন্তু ইংলিশে উত্তর দিতে হয়, সেরকম ফ্লুয়েন্সি আনতে হয়, সেই জন্য সেরকম ইংলিশ থাকতে হবে, মানে এত ফ্লুয়েন্ট বলতে জানতে হবে যাতে তুমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারো, সেই কোয়ালিটি তোমার মধ্যে তৈরি হয়। বোঝা গেছে? কারণ তোমার সাথে ওখানে কেউ কম্প্রোমাইজ করবে না, তোমাকে চাকরি দেওয়ার মানসিকতা বা দয়াপ্রবণ মানসিকতা কেউ রাখবে না, চাকরি থেকে কিভাবে কাটা যাবে সেটা দেখবে, তো এই জন্য তোমাকে ছাঁকনি দিয়ে ছাকা হচ্ছে, তাই তোমার মধ্যে কোনো দুর্বলতা প্রকাশ করা যাবে না। বোঝা গেল? আর মেনে ডেসক্রিপটিভ পেপার থাকে, একটা ডেসক্রিপটিভের মধ্যে এসে পেপার থাকে, সেখানে কিন্তু ইংলিশের যথেষ্ট দখল, যথেষ্ট স্পিড, যথেষ্ট চিন্তা করার ক্ষমতা না হলে এবং যথেষ্ট কারেন্ট ইভেন্ট সম্পর্কে জ্ঞান না হলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় না। এবার প্রিলিমিনারি বলি। প্রিলিমিনারি জাস্ট এমন একটা ছাঁকনি যেটা থেকে চুজ করে নেওয়া হয় কারা মেনে বসতে পারবে। প্রিলিমিনারির নাম্বার কিন্তু ফাইনাল র্যাঙ্কের মধ্যে ধরা হয় না কোনোভাবেই। তো প্রিলিমিনারি দুটো পেপারে হয়, একটা হয় জেনারেল স্টাডিজ। বোঝা গেল? এটায় 100টা কোশ্চেন থাকে, প্রত্যেকটার মার্কস 2 নম্বর, 2 ঘন্টা টাইম এবং 1/3 নেগেটিভ মার্কিং থাকে। বুঝতে পারা গেছে? 3টে ভুল হলে একটা নাম্বার কাটা যাবে। এবার বলছি এই সিলেবাস কী। এর সিলেবাসের সাথে কিন্তু বেশ খানিকটা ডাব্লিউবিসিএসের সিলেবাসের মিল আছে। ফার্স্ট বলছে কারেন্ট অ্যাফেয়ার বা কারেন্ট ইভেন্ট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। এই কারেন্ট অ্যাফেয়ার কিন্তু ডাব্লিউবিসিএসেও আসে। বোঝা গেল? কারেন্ট ইভেন্টগুলো সেটাও ইংলিশে পড়ে রাখলে কোনো অসুবিধা নেই, ডাব্লিউবিসিএস ইংলিশ বেঙ্গলি দুটোতেই দেওয়া যায়। তাহলে কি কারেন্ট ইভেন্ট, তাহলে দুদিকেই কমন হয়ে যাচ্ছে, যেখানে ইউপিএসসিতে অনেক হিউজ এবং অনেক গভীরে কারেন্ট অ্যাফেয়ার জানতে হচ্ছে, এমনকি বিগত বহু বছরের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু মনে রাখতে হয়। বোঝা গেছে? তো সেখানে রেগুলার খবর দেখা, শুধু কারেন্ট অ্যাফেয়ারের এমসিকিউ দিলেই তো শেষ হবে না। প্রিলিমিনারি জাস্ট একটা স্টেপ, মেন আর ইন্টারভিউ পাস করতে হবে, সেখানে বহু সমসাময়িক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে রেগুলার খবর শোনা, তারপর বিশিষ্ট ব্যক্তিদের আলোচনা শোনা, তাদের ধারণা বা বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানা এবং নিজের বিভিন্ন বিষয়, বিভিন্ন সমসাময়িক বিষয়, মানে দেশে বা বিদেশে কী কী ঘটনা ঘটে চলেছে সেই বিষয়ে নিজের ধারণা, জ্ঞান তৈরি হওয়া একান্ত প্রয়োজন। বোঝা গেল? দ্বিতীয়ত হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস লেভেলে এক্সামে কিন্তু হিস্ট্রির ওপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। তাহলে হিস্ট্রির ওপর কোশ্চেন ডাব্লিউবিসিএসে অনেকটা থাকে আর এখানে ইউপিএসসিতেও থাকে। তা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর হিস্ট্রি নিয়ে যদি কেউ ইউপিএসসির জন্য তৈরি হয় তাহলে ডাব্লিউবিসিএসের বহু কোশ্চেন তার কমন পড়বে। বোঝা গেল? ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফিতে কিন্তু অনেক কোশ্চেন সেরকম ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করতে হবে ইউপিএসসির জন্য, আগেই বলেছি, যাতে সঠিক স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, সঠিকভাবে সঠিক কম্পিটিশনের মধ্যে থেকে পড়াশোনা করা যায়। তো সেখানে জিওগ্রাফি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও ডাব্লিউবিসিএসের মধ্যেও রয়েছে, এটাও একটা কমন সাবজেক্ট। তারপর বলছে ইন্ডিয়ান পলিটি বলতে কনস্টিটিউশনটা পড়ছে, পলিটিক্যাল সিস্টেম পড়ছে, পঞ্চায়েতি রাজ পড়ছে, পুলিশ প্রশাসন কীরকম, তারপর অটোনোমাস বডি কী, লোকাল গভর্নেন্স যেমন পঞ্চায়েত, এইসব কী সেগুলো পড়ছে। এই কনস্টিটিউশন পড়লে কিন্তু ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশনের সাথে সাথে আইএএস বা ইউপিএসসিরও প্রিপারেশান একদম হয়ে যাবে। মানে ইউপিএসসি তো গ্রেটার লেভেলের প্রিপারেশান, ওটা পড়লে ডাব্লিউবিসিএসও কমন। ইকোনমিক্সটাও সম্পূর্ণ কমন দুটোর মধ্যে। এখানে প্রভার্টি ইন্ডিয়ান কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী হচ্ছে, প্রভার্টি কি, ইনক্লুশন কি, বোঝা গেল? সোশ্যাল সেক্টর কি। এবার বলছে জেনারেল সায়েন্স একটা থাকছে, জেনারেল সায়েন্সের মধ্যে কি পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা 12 স্ট্যান্ডার্ডে মোটামুটি থাকছে ইউপিএসসির ক্ষেত্রে, আর 10 স্ট্যান্ডার্ড আর আরেকটু কিছু এক্সট্রা থাকে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে। বোঝা গেল? জেনারেল সায়েন্সে কি পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই যে বায়োলজির কোশ্চেন কিন্তু এখানে একটু বেশি আসে। আর কি, ডেলি লাইফে বিভিন্ন সায়েন্সের ইস্যুগুলো নিয়ে কোশ্চেন থাকে। আর কি পড়ছে, জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, মানে ইভিএস আমরা একটা সাবজেক্ট কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সময় পড়েছি, সেই ইভিএস নিয়ে ডিটেলে অনেক প্রশ্ন থাকে। বায়োডাইভার্সিটি নিয়ে থাকে, ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটে কি প্রভাব পড়ছে, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত প্রশ্নগুলো থাকে, গ্রিন হাউস গ্যাস, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। তো এবং প্রিভিয়াস ইয়ার সলভ করে করে তৈরি হতে হবে। তাই আমি বলবো কেউ যদি ইউপিএসসির জন্য যেখানে গিয়ে, ভারতের যেখানে গিয়ে প্রিপারেশান নাও না কেন, ডব্লিউবিসিএসটাকে টার্গেট রেখে কিন্তু বারবার এক্সামে বসলে
তবে এই দুটোর মধ্যে যেটা নিয়ে প্রিপারেশান নেওয়া স্টার্ট হোক না কেন, স্টুডেন্ট হিসেবে কোনো দিন গর্ব বা অহংকার আসার কথা নয়, এলেই কিন্তু চাকরিটা দূরে চলে যাবে। কেউ যদি ভাবে আমি WBCS পড়ছি, সেটা কাউকে বলবো না। আমি পড়ছি চুপচাপ লুকিয়ে লুকিয়ে নিজের মতো পড়বো। আমি যেদিন চাকরি পেলাম সেদিন আমার গর্ব। পড়াশোনা করাটা কোনো রকম গর্ব নয়। বোঝা গেছে? আমি বহু মানুষকে দেখেছি, আমি তো IAS প্রিপারেশান নিচ্ছি। প্রিপারেশান নেওয়া নট এ বিগ ডিল, যে কেউ নিতে পারে। যার বাবা মার পয়সা রয়েছে, যে চেষ্টা করতে পারে, সেই প্রিপারেশান নিতে পারে। বাট চাকরিটা পাওয়া বড় ডিল, যার জন্য বাবা মা কষ্ট করে ইনভেস্ট করছে এবং যার জন্য বড় হয়ে জীবনের এই সময়টা পেয়েছে। কারণ এই সময়টা পেরিয়ে গিয়ে যদি চাকরি না পাই, বেকারত্বের জ্বলন আর তকমা খুব খারাপ। তাই কি আমাকে আগে চাকরিটা জোটাতে হবে, সে প্রাইমারি হোক আর WBCS হোক বা UPSC হোক। যেভাবে চাকরি জোটাবো সেভাবে আমার সমাজে সেই জায়গাটা আমি পাবো। এবার সেকেন্ড যেটা প্রিলিমিনারি, সেটাকে CSATও বলা হয়। এটাও কি 200 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা সময় দেবে। এখানে বিভিন্ন ধরনের রিজনিংয়ের কোশ্চেন আসে, ব্যাংকে যেরকম গ্রাফ আর চার্টের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন আসে, তারপর নাম্বার সিস্টেমের প্রশ্ন আসে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখে বুঝতে হবে, কারণ এগুলো শর্টে বলা যায় না। মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম কারা UPSCর জন্য প্রিপারেশান নেবে। UPSC প্রিপারেশান নিলে ব্যাংকিং বা অন্য কোনো জায়গা কমন নেবে না, শুধু WBCSটাকে কমন নেওয়ার চেষ্টা করবে। আর অন্য কে ব্যাংকিংয়ে চান্স পেলো না পেলো আমি দেখব না। UPSCটাকে টার্গেট করে যদি সেরকম জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে সেরকম জায়গায় গিয়ে সাকসেস রেট যেখানে হাই, সেখানে ইংলিশেই প্রিপারেশান নিতে পারা যায় 1-2 বছর, তাহলে WBCS ক্র্যাক করার চান্স কিন্তু ভীষণ বেশি। ওই বছরে ওই টাইমটা এসে 2-3 বার এসে কিন্তু WBCS এক্সাম দিয়ে যেতে হবে। আর কি, এই যে প্রিলিমিনারিতে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত হয়, 33% পেতে হয়। কোয়ালিফাইং মার্কস ছাড়া মার্কস আর কোনো কাজে লাগে না, মেনে বা ফাইনাল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে জয়েন করা হয় না। এই কোশ্চেনগুলো কিন্তু MCQ থাকে। বোঝা গেল? এবার বলছে মেনের যে সাবজেক্ট, মেনে থাকে প্রথমে পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে থাকা যে কোনো ল্যাঙ্গুয়েজ, ভারতীয় ল্যাঙ্গুয়েজ নেওয়া যেতে পারে। 300 নম্বরের পরীক্ষা থাকে, 3 ঘন্টা টাইম। আর সেকেন্ড পেপার B-তে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানেও কিন্তু 3 ঘন্টা সময়, 300 নম্বরের পরীক্ষা। কী থাকে, একটা প্যাসেজ তুলে দিল, সেখান থেকে অনেক কম্প্রিহেনশন প্রশ্ন উত্তর দিল, প্রেসি রাইটিং থাকতে পারে, ভোকাবুলারির বিভিন্ন শূন্যস্থান পূরণ বা গ্রামাটিক্যাল বিভিন্ন কোশ্চেন থাকে। তারপর শর্ট এসে লিখতে দেয়, এসের ওপর কিন্তু ভীষণ গুরুত্ব দিতে হয়। এছাড়া এই বেঙ্গলি পেপারটা যেটা, বা বেঙ্গলি নিল বা হিন্দি নিল, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা নিল, তাহলে সেখানে কিন্তু ইংলিশ থেকে সেই ভাষায় ট্রান্সলেশন বা সেই ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেশন দেয়। বোঝা গেল? থার্ড পেপার হচ্ছে এসেটার জন্য ভীষণ ইংলিশে দখল থাকা প্রয়োজন। এটা 250 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টা সময়। এবার বলছে এগুলো কিন্তু আসল পরীক্ষা, এগুলোতে ক্র্যাক করতে পারলে তারপর ইন্টারভিউয়ে যাওয়া হয়, ইন্টারভিউয়ে ক্র্যাক করতে পারলে তবে জব। তারপর হয়ে গেল জেনারেল স্টাডিজের বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পরীক্ষা হবে এবং প্রত্যেকটা 250 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা করে সময়। তারপর 2টো অপশনাল পেপার থাকে, প্রত্যেকটায় কী থাকে, 3 ঘন্টা করে সময়, 250 নম্বরের পরীক্ষা। অপশনাল পেপারে ভীষণ ডিটেলে প্রশ্ন আসে। তাহলে কি, এই যে মেনে যদি ক্র্যাক করা যায় তবে ইন্টারভিউ, এবং মেন আর ইন্টারভিউ মিলিয়ে তবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ইন্টারভিউয়ে কিন্তু যথেষ্ট কারেন্ট ইভেন্টগুলো সম্পর্কে, এমনকি 2 বছর আগে ঘটে যাওয়া ইভেন্ট সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন, এবং সেই বিষয়ে বিভিন্ন তোমাকে সেরকম শিক্ষাবিদদের মতো হাই লেভেলের অফিসারদের সাথে জিজ্ঞেস করবে, আলোচনা করবে, তাতে অংশগ্রহণ করতে হবে। তাহলে সেই রকম জ্ঞান এবং সেই রকম জায়গা না হলে UPSCটা একটু টাফ। তো এটার জন্য প্রিপারেশান নিলে যদি WBCSটাকে সামনে রাখা যায়, UPSC না হলেও প্রথমে WBCS হয়ে যাবে। WBCS হলে সেই কনফিডেন্স বাড়লে UPSC ট্রাই করি না। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই, এই ভিডিওটায় থাকুক। পরের ভিডিওতে আমি WBCS নিয়ে ডিটেল আলোচনা করব, কী সিলেবাস না সিলেবাস, আর UPSC নিয়ে আর কিছু ডিটেল যদি জানার থাকে, নোটিফিকেশানটা যখন বেরোয় সেটা ডাউনলোড করলে তার টোটাল সিলেবাস, সেই বছরের ভ্যাকেন্সি,
ইন্টারভিউ, প্রিলিমিনারি, মেন সম্পর্কে ডিটেল আলোচনা করা থাকে। আমি জাস্ট ওভারভিউটা দিলাম যে কে কোন দিন কোন রাস্তায় কার কী কোয়ালিটি আছে সেই অনুযায়ী প্রিপারেশান নেবে, তৈরি হবে। আর ইউপিএসসির কাট অফটা অবশ্যই যে কোয়ালিটিতে পড়ে, যেমন যে জেনারেল সে জেনারেল, যে এসসি সে এসসি, যে এসটি সে এসটি, সেইভাবে দেখে সেইভাবে নিজেকে তৈরি করবে। আর আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে, কারণ সরকারি চাকরির জন্য বয়স কিন্তু বাঁধা থাকে প্রত্যেকটা এক্সামের জন্য। তাহলে সেখানেই বয়স চলে গেলে কেউ ক্ষমা করবে না। বেকার হওয়া ছাড়া বা প্রাইভেট সেক্টরে কম মাইনে বা বেশি মাইনে যাই হোক না কেন চাকরি করা ছাড়া কিন্তু গভর্নমেন্ট জবের স্বপ্ন পূরণ হবে না। তাহলে আমার লক্ষ্য থাকবে আমি যাই চাকরি পাই না কেন তাড়াতাড়ি চাকরি পাবো। তাহলে একটা কম লেভেলে, আমি যদি গ্রুপ ডিও চাকরি পাই আমার অসুবিধা নেই, আমি গ্রুপ ডিতে 2 বছর করলাম, করে আমি হাই লেভেলে চলে গেলাম কোথাও। আমায় চেষ্টা করে যেতে হবে। কোনো একটা মানে স্টুডেন্ট যদি 20 বছর থেকে প্রিপারেশান নিয়ে 22 বছরে একটা গ্রুপ ডি পেলো, গ্রুপ ডি করতে করতে সে 25 বছরে একটা যে কোনো ফুড ডিপার্টমেন্টে চলে গেল বা রেলওয়েতে পেয়ে গেল, যাই পাক না কেন, তাহলে সেটা তো অনেক সুবিধা। কারণ গ্রুপ ডির মাইনেটা তো তার ঢুকলো, কনফিডেন্স ঢুকলো, গ্রুপ ডির মাইনে ঢুকলো, একসাথে চাকরি আর পড়াশোনা অনায়াসে করা যায়, ব্যাচেলার যদি হওয়া যায়, নয় কি? অনেক রেসপন্সিবিলিটি থাকে না, করা যায় না বললে আমি মানি না, করা যায়, বোঝা গেল। কিন্তু যদি সেখানে প্রিপারেশানের জায়গায় সে 25 বছর, ওই 20 বছর থেকে স্টার্ট করে 25 বছর পর্যন্ত টানা প্রিপারেশানে নিয়ে যাচ্ছে, বহু ফ্রাস্ট্রেশন, বহু মানে পথভ্রষ্ট হওয়ার চান্সটা বেড়ে যায়, বোঝা গেল। তাই আমরা নিজেদের মতো প্রিপারেশানটা নেব। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রেলওয়ের ক্ষেত্রে এখন ক্লার্কশিপের এক্সাম তো বেরোচ্ছে না, যেগুলো বেরোচ্ছে বেশিরভাগ টেকনিক্যাল মানে কোয়ালিফিকেশান লাগছে। তাছাড়া যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এই সমস্ত যে পোস্টগুলো বেরোচ্ছে, সেগুলোর জন্য যাদের চোখে সামান্যতম পাওয়ার রয়েছে, চশমা রয়েছে, তারা না অ্যাপ্লাই করাই ভালো, কারণ তাদের কোনো দিন চাকরিটা হবে না। বা কালার ব্লাইন্ডনেস, যারা ওই রেড কালার সবুজ কালারের মধ্যে ডিফারেন্সটা অসুবিধা হয়, বা নাইট ব্লাইন্ডনেস এই সমস্ত প্রবলেম থাকে, তারা কোনো দিন কিন্তু এই সমস্ত পোস্টের জন্য পাবে না, কারণ এটা অনেক দায়িত্বের পোস্ট থাকে, বোঝা গেল। তাহলে চোখে যদি পাওয়ার থাকে তারা নোটিফিকেশানে দেখে নেবে 6/6 সাধারণত লাগে, খালি চোখে উইদাউট চশমা ছাড়া 6/6 লাগে, ভালো চোখে 6/6 বা 6/9। তো সেইটা একবার চেক করে নিয়ে, দরকার হলে যদি খুব অল্প পাওয়ার থাকে তাহলে ডাক্তারকে চেক করে তার থেকে পরামর্শ নিয়ে নিতে হবে। আর যদি চোখে বেশি পাওয়ার থাকে, -1, -2, -3, তাদের আর যাওয়া যাবে না, চেষ্টা না করাই ভালো, কারণ মেডিকেলে কেটে যাবে, যতই ভালো রেজাল্ট করুক না কেন মেডিকেলে কেটে যাবে। তাহলে এই পর্যন্ত আমি বললাম। ব্যাঙ্কিংয়ের ওপর আমার ইচ্ছা রয়েছে আর একটা আলাদা ভিডিও করে দেওয়ার, আর ছোট হবে ভিডিও, কিন্তু ভিডিও করে দেওয়ার। আর ডাব্লিউবিসিএসটা আমি একটা টোটাল ভিডিওতে কভার করব, যার মধ্যে এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন, মানে স্টেট লেভেলের এসএসসির বিভিন্ন এক্সামিনেশনের ইনফরমেশান থাকবে, বোঝা গেল। আচ্ছা, আমার আর একটা জিনিস বলা হয়নি, যেটা আমি বলে দিই, যে এই যে এসএসসি, আমি এটা সেন্ট্রাল নিয়ে বললাম, কিন্তু বর্তমানে ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা নিউজ বলেছে, যে এসএসসি আর ব্যাংক এই সমস্ত বিভিন্ন নন গেজেটেড পোস্টগুলোর আলাদা আলাদা নোটিফিকেশান সারা বছর ধরে বেরোয়, এবং আলাদা আলাদা টাকা দিয়ে এই ফর্মগুলো ফিল আপ করতে হয়। তো গভর্নমেন্ট ঠিক করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্ট পাসও হয়ে গেছে, যে এইগুলোর জন্য আলাদা এক্সাম না নিয়ে একটা কম্বাইন এক্সাম নেওয়া হবে। একটাই এক্সাম নেওয়া হবে, যেই এক্সামে পাস হলে, মানে কোয়ালিফাই করলে, তবে পরবর্তী স্টেপগুলোতে গিয়ে আলাদা আলাদা পরীক্ষা দেওয়া যাবে, এবং একবার পাস করলে 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে সেই সার্টিফিকেট। মানে এখন সেন্ট্রালে কিন্তু সিজিএল বা 10+2 বা মাল্টিটাস্কিং বা এরকম বিভিন্ন নন গেজেটেড পোস্টগুলোর জন্য আলাদা আলাদা করে নর্মাল যে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশের প্রিলিমিনারি বা এই ধরনের পরীক্ষা না নিয়ে একটা সিঙ্গেল পরীক্ষা নেওয়া হয়ে কোয়ালিটিটা জাজ করে নেওয়া হবে। যারা যারা কাট অফ মার্কসের ওপরে পাবে তারা সেই সার্টিফিকেটটা পাবে, যে সার্টিফিকেটের আওতায় তারা আর এই পরীক্ষায় পরবর্তী 2 বছর বসবে না, এবং টোটাল 3 বছর ধরে তখন তারা কী করতে পারবে, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এক্সামে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল। এটা নিয়ে আরও পরবর্তীকালে হয়তো গভর্নমেন্ট ক্লিয়ার করে দেবে, যতক্ষণ না একটা এক্সাম হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কীরকম কী হবে। এবার আর একটা কথা বলে দিই,
তাহলে প্রিপারেশানগুলো বোঝা গেল। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওটা WBCS নিয়ে আসছি, সেটা নিয়ে আমি ডিটেল আলোচনা করব।